রাজধানীতে চাঁদা ছাড়া ঘোরে না গণপরিবহনের চাকা, দিনে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঢাকা সংসদীয় আসন আর বাড়বে না, সীমানা পুনর্নির্ধারণে ভোটার সংখ্যা এবং আয়তন বিবেচনা করতে চায় ইসি। রাজশাহীতে সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক লড়াই, মনোনয়ন নিশ্চিত হলেও তৃণমূল নিয়ে দুশ্চিন্তায় লিটন ও বুলবুল। এবার বান্দরবান সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, কাজ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ, সড়ক দুই পাশে নির্মাণ করা হবে বিনোদন কেন্দ্র, থাকছে আধুনিক সুযোগ। স্বাগত নিউজ 24 সংবাদে, আমি রামিম হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদা ছাড়া ঘোরে না গণপরিবহনের চাকা, শুরু আর গন্তব্য দুদিকেই গুনতে হয় চাঁদার টাকা। রাজধানীর যাত্রাবাড়ি, স্টাফ কোয়ার্টার ও শ্যামপুর এলাকার নিত্যদিনের চিত্র এমনই। পরিবহন মালিক, শ্রমিক সংগঠন কিংবা স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দিনে কয়েক লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। রাজধানীর পরিবহন খাত নিয়ে চাঁদা দিলে চাকা চলে ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ইব্রাহিম আজনবীর ক্যামেরায়, জানাচ্ছেন ফখরুল ইসলাম। এটি যাত্রাবাড়ি লেগুনা স্ট্যান্ডের প্রতিদিন সকালের চিত্র। যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড চলাচলকারী 150টি লেগুনা থেকে দৈনিক 200 টাকা করে চাঁদা তুলছেন হিউম্যান হোলার মালিক সমিতির লোকেরা। নিউজ 24-এর ক্যামেরা একটু কাছে গেলেই চাঁদার ভাগ রেখে সটকে পড়ার চেষ্টা করে সেই চাঁদাবাজ। চিটাগাং দিতে 165, এমনি লাইনম্যানের লাগে 20 টাকা, মোটমাট 400 টাকা আর কি। 1 টাকাও নেই না, ছবি থাকলে ছবি ছেড়ে দেন। আমরা 20 টাকা করে লাইনম্যানই টাকা উঠাই। আমাদের অর্ডার আছে 20 টাকা করে উঠানের, এই জন্য উঠাইয়া লাইনম্যানদের দেওয়া হয়। এই লেগুনার শেষ গন্তব্য চিটাগাং রোডের অবস্থাও একই। সেখানে গাড়ি প্রতি দিনে আদায় করা হয় আরও 165 টাকা। দুই স্পট মিলিয়ে অঙ্কের হিসেবে যার পরিমাণ দাঁড়ায় দিনে প্রায় 55,000 টাকা। সড়ক থেকে এভাবে টাকা ওঠানোর কোনো বৈধতা না থাকলেও বছরের পর বছর এভাবে টাকা তুলছে অসাধু চক্র। 450 টাকা চান্দা রোডে, 450 টাকা অন্যায় তো আমরাও জানি, কিন্তু এটা জোর জবরদস্তি আছে। চিটাগাং রোড 165 টাকা দেওয়া লাগে, মানে মোটমাট নিলে আমাকে 200-300 টাকার মতো চান্দা যায়। একই চিত্র যাত্রাবাড়ি টু শ্যামপুর লেগুনা রুটেও। 5 মাস ধরে নিউজ 24-এর অনুসন্ধানে দেখা যায় এই রুটে গাড়ি নামলেই দিতে হয় প্রতিদিন 250 টাকা করে, আর টাকা না দিলে বন্ধ করে দেওয়া হয় গাড়ি। মালিক সমিতির 100 টাকা গাড়ি, আমাদের 8-10টা লাইনম্যান আছে, এত কম মালিক সমিতির চাঁদা কোথাও নাই। 450 টাকা চান্দা দিতে না দিলে গাড়ি চলে না, না দিয়ে তো উপায় নেই ভাই, দিতে হবে। গাড়ি চলতে হলে রোডে দিতে হবে। পরিবহন থেকে উঠানো এসব টাকার ভাগ আবার চলে যায় স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে। এই যাত্রাবাড়ি ও ডেমরা এলাকার কয়েকটি মোড় আর লেগুনা থেকেই নয়, বেপরোয়া চাঁদাবাজি চলছে যাত্রাবাড়ি টু গাবতলী বাস রুটেও। উঠে আসছে প্রভাবশালীদের নাম, চাঁদার টাকা হাত বদলাচ্ছে ঘাটে ঘাটে। রাজধানীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি। এখান থেকেই রাজধানীর প্রায় 190টি বাস মিনিবাস রুটে চলাচল করে কয়েক হাজার গণপরিবহন। এসব রুটে ছেড়ে যাওয়া প্রায় 500 বাসকে প্রতিদিন 200 থেকে 300 টাকা পর্যন্ত চাঁদা গুনতে হয়। এটা মালিক সমিতির টাকা, 200 টাকা। মালিক সমিতি রিসিট আছে আপনাদের? হ্যাঁ রিসিট আছে, রিসিটটা থুয়ে পড়ছি ভুলে। 630 টাকা পার্কিং আছে, মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে। কার পকেটে যায় এসব টাকা, অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হাইওয়েতে যে সমস্ত চাঁদাবাজি হয়, যেভাবে পারছে সেভাবে নিতেছে। এটা একটুকু আমি বলুন যে আপনি পারতে আছে পরিবহনটা আপনি চাষ করতেছে। শুধু বাস লেগুনা নয়, এবার চাঁদাবাজির আরেক স্পট ডেমরার স্টাফ কোয়ার্টার। এখান থেকে বনশ্রীগামী পণ্যবাহী প্রতিটি ট্রাক পিকআপ থেকে কল্যাণ ফান্ডের নামে ওঠানো হয় 30 টাকা। ঢাকা শহরে মনে করেন প্রায় 40টা টাকা আছে স্যার, এই টাকা তুলছে, 30 টাকা তুলছে, কি 50 টাকা তুলছে। ট্রাক ইউনিয়ন সমিতির টাকা নিছে, ট্রাক ইউনিয়ন সমিতি। সড়কের নানা স্পট জুড়ে চাঁদাবাজদের দাপটের কাছে অনেকটাই অসহায় পরিবহন মালিকরা।
ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দিন দিন অচল হয়ে পড়া রাজধানী ঢাকাকে বাঁচাতে বিকল্প সিটি গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2025 সাল নাগাদ কি হতে পারে ঢাকার চিত্র, এ নিয়ে বিশ্বব্যাংকের দেয়া প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নিউজ 24-এর কাছে তারা এই পরামর্শ দিয়েছেন। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে যানজটে দিনে নষ্ট হয় 32 লাখ কর্মঘণ্টা আর যানবাহনের গড় গতিবেগ ঘন্টায় মাত্র 7 কিলোমিটার। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। যানজটে নাকাল যেন রাজধানী ঢাকা। কর্মক্ষম মানুষের বহু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে পথে বসে। বুধবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, দিনে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয় এতে। বর্তমানে গড়ে ঘন্টায় মাত্র 7 কিলোমিটার গতিতে চলছে গাড়ি। এমনকি নিয়ন্ত্রণ করতে না পারলে 2025 সাল নাগাদ মানুষের হাঁটার চেয়েও কম গতিতে গাড়ি চলবে বলে আশঙ্কা বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংকের প্রাথমিক হিসেব বলছে, শুধু যানজটেই বাংলাদেশের বছরে আর্থিক ক্ষতি দাঁড়ায় প্রায় 30,000 কোটি টাকা। বিকল্প হিসেবে তারা বলছেন ঢাকাকে সম্প্রসারণের কথা। যদিও পরিকল্পনাবিদরা বলছেন ঢাকাকে নয়, দেশের বিভিন্ন জেলায় ঢাকার মতো বিকল্প সিটি তৈরির কথা। এককভাবে ঢাকার উন্নয়ন মানে ঢাকাকে ধ্বংস করার জন্য ওই একটি মিষ্টি দেওয়ার মতন ঢাকাকে ধ্বংস করার জন্য অর্থ ব্যয় করা। আমাকে ঢাকার উন্নয়নের পাশাপাশি আরও কয়েকটি ঢাকা বানাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন নতুন কিছু না হলেও শহরকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ট্রাফিক জ্যাম, যানজটের কারণে অর্থনৈতিক ক্ষতি, মানুষের সময় অনেক অপচয়, এগুলো আমরা সবাই জানি। তবে ওনারা চেষ্টা করেছেন এটা একটা কোয়ান্টিফাই করার জন্য, একটা মনিটারি ভ্যালু এখানে দেওয়ার জন্য, যে আমাদের সমস্যাগুলো আমাদেরকেই নিজেদের যে কনটেক্সট আছে, যে সমস্যাগুলো আছে, আমাদের সলিউশন নিজেদেরকে বার করতে হবে। তারা বলছেন, ঢাকায় না থেকেও কর্মক্ষম মানুষ যেন এই শহরে কাজ করতে পারে এমন উদ্যোগ নিতে হবে। যে দেশ আমার পরে স্বাধীন হয়েছে সেই সব দেশের দিকে যদি তাকায়, তারা লেটেস্ট টেকনোলজি, হাই স্পিড ম্যাগনেটাইজড, যেটার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বললে চলে, সেগুলি তারা ব্যবহার করছে। আমরা কেন ওই জায়গায় যাব না? আমাকে যেটা ভাবতে হবে যে এই যে পুরো দেশটাই যে একটা আরবানাইজড একটা এন্টিটিতে রূপান্তরিত হবে, এটা আমরা কিভাবে ম্যানেজ করব? শুধু ঢাকাকে নিয়ে না ভেবে দেশের বিভিন্ন জেলা শহরেও দরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার তাগিদ তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকায় আর সংসদীয় আসন না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের সাথে আলাপকালে ইসির এমন সিদ্ধান্তের কথা জানান কমিশনার কবিতা খানম। এছাড়া সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে প্রথমবারের মতো জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা ও আয়তন বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 1.5 বছর। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এরই মধ্যে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও কাজ শুরু করেছে ইসি। ভোটার এবং জনসংখ্যা দুটোই গুরুত্ব দেব, দুটোর উপরেই, আয়তনের উপরে গুরুত্ব দেব, কমিউনিকেশন আর হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, এই চারটার উপর গুরুত্ব দিয়ে আমরা সীমানা নির্ধারণের বিষয়টি যখন আমরা ডিলিমিটেশন নিয়ে কাজ করবো তখন উনিও থাকবেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইন সংস্কারের কথাও জানান তিনি। 1974-এর আইনটা কিন্তু কার্যকারিতা চলছে এখন পর্যন্ত, এটার উপরে নতুন আইন হওয়া দরকার এবং আমরা মনে করছি যে আমরা এই বিষয়গুলো সংস্কারের পদক্ষেপ নেব আর কি। এক প্রশ্নের জবাবে ঢাকার সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গেও কথা বলেন কবিতা খানম। ঢাকায় কিন্তু জনসংখ্যা বেশি, ভোটার সংখ্যা নাও বেশি হতে পারে, অনেক ভোটার আছে যারা বাইরে কিন্তু এখানে বসবাস করছে। তো সেক্ষেত্রে যদি তারা এখানে ভোটার হতে চায় তাহলে তো তারা আগেই সেই অ্যাপ্লিকেশনটা করবে, তখন তো আমরা তার উপর ভিত্তি করে। তবে আসন সংখ্যা এই মানে রাজধানীতে বাড়ানোর কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত কমিশনের নাই, বরঞ্চ না বাড়ানোর চিন্তাভাবনাই হয়েছে। নির্বাচনকে সহজ ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় আইন সংস্কারেও কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। আগামী বছরের মাঝামাঝিতে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই প্রচারণায় নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্র থেকে মনোনয়নের নিশ্চয়তা মিললেও তৃণমূলের সাথে শীতল সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় আছেন বড় দুই দলের প্রার্থী। নির্বাচনে তাদের প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে রাজশাহী থেকে
আরও জানাচ্ছেন কাজী শাহেদ। 2008 সালে নির্বাচিত হয়ে AHM খায়রুজ্জামান লিটন বদলে দিয়েছিলেন নগরীকে। আর 2013 সালে মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হলেও দায়িত্ব পালন করতে পেরেছেন মাত্র 1.5 বছর। আগামীতেও দলের প্রার্থী তারা। সামনে নির্বাচন, তাই আগেভাগেই মাঠে নেমেছেন লিটন ও বুলবুল। দুজনেরই দাবি আগামী নির্বাচনে মেয়র হিসেবে তাদেরকে বেছে নেবেন নগরবাসী। ফলাফল কাঙ্ক্ষিত না হওয়াতে রাজশাহীতে যে উন্নয়ন থেমে গেছে, প্রকৃত অর্থে সেই কাজগুলো আর হয়নি। এতে রাজশাহীবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, বঞ্চিত হয়েছে। সেইটা পূরণ করার জন্য হয়তো তারা আমাকে বেছে নেবে। প্রতিহিংসার কারণেই আজকে রাজশাহীর মানুষের কাছে একটা অপ্রয়োজনীয় অবস্থান সৃষ্টি হয়েছে। সেই কারণে আমি মনে করি যে রাজশাহীর মানুষ আগামী দিন এখানে ধানের শীষের প্রার্থীকে ভোট দিবে। দলের মনোনয়ন প্রায় নিশ্চিত হলেও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শীতল সম্পর্ক লিটন ও বুলবুলের। আগামী নির্বাচনে যার প্রভাব পড়তে পারে, তবে তাদের দাবি সব ঠিক হয়ে যাবে। পরবর্তী 5 বছরে আমাদের নেতাকর্মীরাও বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টি এইভাবে এত ব্যক্তিগতভাবে দেখলে সার্বিক সর্বনাশ ছাড়া অন্য কিছু হয় না। এক জায়গায় একটা পরিবারে ভুলভ্রান্তি আছে, সেই ভুলভ্রান্তি আগামী এই নির্বাচনের পূর্বেই সেগুলি মিটে যাবে এবং আমি মনে করি সবাই মিলে গত নির্বাচনের মতো আবার আমরা মাঠে নামতে পারবো। প্রায় 2 বছর মামলার কারণে দায়িত্ব পালন করতে পারেননি বুলবুল। এ সময় লিটনের ঘনিষ্ঠ দায়িত্বপ্রাপ্ত মেয়র হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেন। দায়িত্ব পেলে কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বুলবুল, যা এখনও হয়নি। এ নিয়ে ক্ষোভ আছে নগরবাসীর। তবে আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ক্ষেত্রে নাগরিক যে অসন্তোষ সেটিকে তিনি প্রপারলি অ্যাড্রেস করতে পারেননি এবং যেভাবে বৃদ্ধি করলে, মতামত নিয়ে বৃদ্ধি করলে মানুষের কাছে সহনীয় হয় সেই পথও তিনি জাননি। ইতিমধ্যে আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে কাজ করেছি এবং গবেষণার শেষ পর্যায়ে এসছে। আমরা আগামী GMA এটি সিদ্ধান্ত কমপ্লিট করব এবং জনগণকে তার প্রত্যাশিত যে সহনশীল এবং পর্যাপ্ত পর্যায়ে যেন ট্যাক্স দিতে পারে সেটি আমরা নির্ধারণ করব। তবে কমিটি গঠন, হোল্ডিং ট্যাক্স নিয়ে দলের ভেতরে ও বাইরে চ্যালেঞ্জের মুখে আছেন এই দুই নেতা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। বাংলাদেশের প্রায় সব বড় শহরের মতো জলাবদ্ধতা খুলনা মহানগরীর জন্যও অন্যতম বড় সমস্যা। একটু বৃষ্টি হলেই ডুবে যায় বিভিন্ন সড়ক, এতে চরম ভোগান্তি হয় নগরবাসীর। সরেজমিনে সেই চিত্র দেখাতে বাংলাদেশ লাইভে খুলনার 31 নম্বর ওয়ার্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তো এখন আসলে কি অবস্থা সার্বিক যদি আমরা খুলনা চিত্রটা আপনার কাছ থেকে জানতে চাই সেক্ষেত্রে আসলে কি বলবেন? গত কাল থেকে বৃষ্টির পর আজকে কি কিছুটা পানি কমেছে নাকি নতুন করে বৃষ্টি হচ্ছে? ধন্যবাদ রামিম। আপনি জানেন যে খুলনা মহানগরী এখন দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে। এখানকার প্রধান সড়কগুলো যেমন চলাচল অযোগ্য প্রায়, এবং ওয়ার্ড পর্যায়ের যে ছোট ছোট সড়কগুলো আছে সেগুলো কিন্তু চলাচল অযোগ্য। আমরা অবস্থান করছি খুলনা মহানগরীর 31 নম্বর ওয়ার্ডের এই জিন্নাপাড়া এলাকা এবং ক্ষেত্রখালী খাল এলাকায়। আমি যদি একটু দেখাই যে এই খালের পাশে যে মোল্লাপাড়া মেইন রোডটি, এটি একসময় পাকা রাস্তা ছিল, অর্থাৎ পিচঢালা রাস্তা ছিল, সেটি উপরে এখন মাটি কেটে ফেলে রেখে সেটি এখন চলাচল প্রায় অযোগ্য। এবং বৃষ্টি হলে এখানকার মানুষের যে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থা এখানকার জনসাধারণের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই অবস্থা প্রায় 5 বছর ধরে এই সড়কটি এই কর্দমাক্ত অবস্থায় মানুষ এখানকার চলাচল করে। আর বৃষ্টির কথা যে জিনিসটা বলছেন, গতকালকে মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং দিনভর বৃষ্টি ছিল, কিন্তু রাতে বৃষ্টি না হওয়ার কারণে এখানে যে পানি আছে, জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটা অনেকটা কমে গেছে এবং মেইন সড়ক থেকে পানি সরে গেছে। আর আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হলো যে এখনও নিম্নাঞ্চল শহরের, অর্থাৎ মেইন সড়ক থেকে যে নিম্নাঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এখনও পানি জমে আছে। আমরা এই মোল্লাপাড়া এলাকার কয়েকজনের সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে কি অবস্থা আপনাদের? তো এখানে অনেক দুর্ভোগ দেখছি, এই অবস্থা কতদিন এবং কেমন দুর্ভোগের পরিমাণটা কেমন? আমরা দীর্ঘ খুলনা সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড হওয়া সত্ত্বেও
আমরা দীর্ঘ 5 বছর ধরে যে বর্তমান যে অবস্থা দেখছেন এই অবস্থা বিরাজমান। আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স দেই, আমরা সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও আমরা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। তার কারণ আমরা রীতিমতন পায়ে হেঁটে চলাচল করি। আমরা যে রাস্তাটায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আরও 90 মিটার দূরেই আমার বাড়ি। আমি প্রতিনিয়ত পায়ের স্যান্ডেল খুলে হাঁটু পর্যন্ত কাদার ভিতর দিয়ে আমার হেঁটে যেতে হয়। এবং আমাদের স্কুলগামী যে ছেলেমেয়েরা আমাদের পাশেই মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুমেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিপিয়ার্ড মাধ্যমিক বিদ্যালয়, শিপিয়ার্ড কলেজ, হাজী মালিক বিশ্ববিদ্যালয় কলেজ, এই সমস্ত ছেলেমেয়েরা এই রাস্তার পাশে আমাদের প্রায় 70 থেকে 1 লক্ষ লোকের বসবাস। আমরা এই লোকগুলো আমাদের এই প্রতিনিয়ত এই পায়ে হেঁটে স্যান্ডেল খুলে স্যান্ডেল হাতে নিয়ে এসে পিচ ঢালা রাস্তায় উঠে পা ধুয়ে তারপরে স্কুল কলেজে যেতে হয়। আপনাকে ধন্যবাদ। রামি, আমরা একটু শুনবো যে এই বিষয়ে এখানকার যিনি একজন জেলা পরিষদের কর্মরত আছেন উনি কি ব্যবস্থা এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্য উনি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা। ধন্যবাদ আপনাকে। আমি এই এলাকায় বাস করি। আমাদের এখানে রাস্তার অবস্থা বলল যে 5 বছর ধরে বেহাল। আমি গত 15 দিন যাবৎ বর্ষা যখন বেশি শুরু হয় তখন থেকে ফয়সাল ট্রেডার্সের যে স্বত্বাধিকারী হাফিজুর ভাই উনি পেয়েছেন এই কাজটা। ঠিকাদারের সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি, সে আমাকে কমিটমেন্ট করছে যে আমরা সংযোগ সেতুগুলো অন্তত মিনিমাম মানে বিকল্প কোনো পথও তৈরি করেনি। রাস্তাটা যে কাজ শুরু করছে বিকল্প পথ তৈরি করেনি, সংযোগ সেতুগুলো একটা মিনিমাম করে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছিলাম, কিন্তু আমি কোনো সহযোগিতা পাইনি। না পাবার পরে আমি পরবর্তীতে সিটি কর্পোরেশনে যাই, আমি মেয়র মহোদয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করি, তাকে আমি উপস্থিত পাইনি, তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এক্সেন সাইফুদ্দিন সাহেব যে আছেন ইঞ্জিনিয়ার, ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, সেও মিটিংয়ে বাইরে ব্যস্ত, তার সঙ্গে কথা বলতে না পেরে পরবর্তীতে আমি বাধ্য হয়ে সাইট ইঞ্জিনিয়ার যে আছে মনোয়ার সাহেব তার সঙ্গে দেখা করি। সে গত পরশুদিন আমাকে কমিটমেন্ট করলো যে মিনিমাম সংযোগ একটা যে কোনো সেতু মেরামত করে দেওয়া হবে, কিন্তু আমরা তার কোনো দেখাই পাচ্ছি না এবং কেউই আসে না যে খোঁজ খবর নিয়ে দেখেন আগামাতা রাস্তার কাজ চলতেছে, কোথাও কাজের সিটাফুটা অংশ আছে কিনা। তারা আমাকে লাস্টলি বললো যে 15 দিনের মধ্যে বালির ব্যবস্থা করে দেওয়া হবে। যে কাজ 5 বছর হয়নি সে কাজ 15 দিনে কতটুকু সম্ভব হবে এটা আমার বোধগম্য না। তারপর আমি বলছি, তাদেরকে রিকোয়েস্ট করছি যে ভাই এই এলাকায় আমি একা বসবাস করি না, হাজার হাজার মানুষের বসবাস, বাচ্চাদের পরীক্ষা চলতেছে, আমাদের নিজেদের প্রতিনিয়ত বাইরে যেতে হয়, তা আমাদের জন্য মিনিমাম যতটুকু করা সম্ভব ততটুকু অন্তত করেন। সবাই দুর্ভোগের শিকার, কিছু করার নেই এরকম। জি, আপনাকে ধন্যবাদ। রামিম, এই জনপ্রতিনিধি যেভাবে বলছিলেন যে তিনি গত 5 বছর ধরেই চেষ্টা চালিয়েছেন, কিন্তু সেই চেষ্টা তার এখনও সফল হয়নি। আরেকটু বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হলো যে খুলনা মহানগরীর মেইন সড়ক জুড়ে এখানে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে, অর্থাৎ ওয়াসা দীর্ঘদিন ধরে অর্থাৎ গত বছরের ডিসেম্বর থেকেই এখানে খোঁড়াখুঁড়ি করছে, পানির নতুন লাইন স্থাপন করছে। এর ফলে মেইন সড়কগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গলিপথের যে সড়কগুলো আছে সেগুলো নানা গর্ত খুঁড়ে সেখানে খানাখন্দকে পরিণত হয়েছে। ফলে নগরবাসী একটা মানে অসহনীয় একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা এই বিষয়ে সিটি কর্পোরেশনের কাছে যেমন যাচ্ছে তেমনি ওয়াসার কাছে যাচ্ছে, কিন্তু কোনো সমাধান তারা পাচ্ছে না। আর একটি বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে এই ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে সড়কের বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু সেই গর্তগুলো বৃষ্টি হলে ডুবে যায়, আর ডুবে গেলে তখন রিক্সা বা যে ইজি বাইকগুলো আছে সেগুলো চলাচল করতে গিয়ে সেই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনায় পতিত হচ্ছে। বিশেষ করে খুলনা করোনেশন এবং খুলনা পায়োনিয়ার যে মহিলা কলেজ আছে সেই কলেজের যে সড়কগুলো আছে সেই কলেজের সড়কটা এখনও খানাখন্দকে ভরা এবং এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত এখান থেকে বের হয়। ফলে সার্বিক পরিস্থিতি এখানকার খুবই অসহনীয়। আমরা দ্বিতীয় লাইভে এই এলাকার একটি জলাবদ্ধ এলাকা থেকে আপনাদেরকে দেখাবো। এই ছিল খুলনার সড়ক এবং জলাবদ্ধতার সর্বশেষ খবরাখবর। খুলনার 31 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা এবং সেখানকার নানা সমস্যা তুলে ধরলেন সহকর্মী শামসুজ্জামান শাহীন, এবং যে বিষয়টি বোঝা গেল তাতে সেখানে আসলে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও নানা জটিলতার কারণে অসহায়, সেরকম বক্তব্যই কিন্তু আমরা সেখানকার একজন জনপ্রতিনিধির কাছ থেকে পেলাম। একটু যাব বরিশালে। বরিশাল শহরের পানি নিষ্কাশনে ওই নগরীর চারপাশ দিয়ে ছিল 22টি খাল। এগুলোতে এক সময় পালতোলা নৌকাও চলতো, কিন্তু নৌকা তো দূরের কথা, এখন খালের অস্তিত্বই খুঁজে পাওয়া দায়।
আর এর ফলে নগরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কেন এই খালগুলো রক্ষা করা সম্ভব হলো না, এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার বাংলাদেশ লাইভে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছে জানতে চাই যে খালগুলো সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বা আসলেও কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বা সেগুলো কেন আসলে ফলপ্রসূ হচ্ছে না? ধন্যবাদ রামিম আপনাকে। আপনি যেমনটি বললেন যে শুরুতে যে বরিশাল নগরীতে 22টি খাল ছিল এবং 22টি খালই ছিল প্রবাহমান খাল, অর্থাৎ এই খাল দিয়ে মানে যাত্রীবাহী গয়না, সেই পুরোনো আমলের গয়না চলতো এবং পণ্যবাহী বড় বড় ট্রলার নৌকা চলাচল করত। এবং এই যে খালটি মূলত আসলে মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের জন্য খুবই মানে একটু উল্লেখযোগ্য ভূমিকা রাখতো। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বরিশাল নগরের নাজিরের পোল, মূলত এটি আসলে জেলখানার পাশে এবং জেলখানার পাশ থেকে বয়ে গেছে বিদায় এটির নাম হচ্ছে জেল খাল। এটি একটি সব থেকে প্রধান খাল হচ্ছে জেল খাল। এই জেল খালটি দিয়ে যারা নৌকা বা গয়না চলতে দেখেছেন এরকম কয়েকজনের সাথে আমি একটু কথা বলতে চাই। চাচা, আপনি তো এলাকার মানুষ, আপনি তো ছোটবেলা থেকে বরিশালের সঙ্গে আপনি পরিচিত। প্রশ্ন হচ্ছে জেল খাল থেকে আসলে শুনেছি গয়না চলতো, ট্রলার চলতো, আসলে কি অবস্থা ছিল একটু বলবেন? জেল খালটা কিরকম ছিল? ভালো ছিল, সে সময় চলাচল তো অনেক সুবিধা। মনে করেন ব্যবসা বাণিজ্য, আয় বাণিজ্য করতো ওই খালে, নৌকায় আসতো আর যাইতো, দেখতাম। মনে করেন আরও 15-20 বছর আগে। এখন তো বর্তমানে বন্ধ, এখন আর কোনো চলাচল নৌকা বা চলে না। আপাতত খাল আপনার বন্ধ হইয়া গেছে, হ্যাঁ প্রায় বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ। আপনিও তো যেটা মনে হচ্ছে অনেকদিন ধরে এই শহরে আছেন, এই খালটার কি এরকম দশা হলো কি করে? এটার দশা হলে এখন আস্তে আস্তে সবই মরিয়ে গেছে, এখন আর কিছু নাই বলতে গেলে, ঐতিহ্য বলতেই কিছু নেই। এটা এখন ড্রেনে পরিণত হয়েছে, এই একমাত্র। এটা না হয় এই অবস্থা, আর অন্যগুলো তো খালেই নাই, তাহলে এরকম কেন, কিরকম করলেন আপনারা? এটা তো আস্তে আস্তে চতুর্দিক দিয়ে মনে হয় লোকে কিছু জায়গায় খালের জায়গা আটকাইছে, ই করছে, হ্যাঁ দখল করছে, ছোট হয়ে গেছে, এখন ড্রেনে পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন এই বিষয়ে কথা বলবো বরিশালের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক নেতা, জনপ্রিয় শিক্ষক নেতা অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুলের কাছে। আপনি ছোটবেলা থেকে এই শহরের ওতপ্রোতভাবে বেড়ে উঠেছেন, কিরকম খালটি ছিল এবং এরকম কেন হলো? আপনারা কি এমনভাবে অপব্যবহার করেছেন যেরকম হলো? এই জেল খালটা বরিশালের গুরুত্বপূর্ণ একটি খাল। এখান থেকে অনেক নৌকা, গয়না এগুলো যাতায়াত করত, পণ্য আসতো, মানুষ যাতায়াত করত। আস্তে আস্তে এই খালের দুপারে যারা ভূমিদস্যু আছে তারা আস্তে আস্তে খালটা দখল করে নিল। এখন এখানে মরা খাল, এই মরা খালকে আবার জীবিত করার জন্য বরিশালের বহু আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, মানববন্ধন হয়েছে। এক পর্যায়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় উদ্যোগ নিল, আমরা বরিশালের সমস্ত মানুষ এই জেল খাল পরিষ্কার করে দিলাম। কিন্তু পরবর্তীতে আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্প আমরা দেখছি না। প্রকল্প দেওয়ার কথা, এই খাল আগের মতোই সেই ভূমিদস্যুদের দখলে আছে। দুই পারে যারা ভূমিদস্যু আছে এর সাথে প্রশাসন জড়িত এবং ভূমিদস্যুরা জড়িত এবং প্রভাবশালী রাজনৈতিক মহল জড়িত। আপনি বললেন জেল খালের কথা, 22টি খাল ছিল, কোনো খাল অস্তিত্ব নাই, কোনোটি মরে গেছে। আপনি 22টি খালের সার্বিক চিত্র কি? বরিশালে শুধু এই জেল খাল না, বাটার খাল, তারপর রায়পাশা করাপুরের খাল, এই সমস্ত অনেক খাল, 22টি খাল আজকে মৃত্যু প্রায়। এবং এজন্য দায়ী বরিশালের যারা প্রশাসনে থাকে, যারা প্রভাবশালী রাজনৈতিক মহল, তাদের কারণেই এই খালগুলো আজকে মরা খালে পরিণত হয়েছে। বরিশাল এখন একটি আবর্জনার খালে শহরে পরিণত হয়েছে, নগরীতে পরিণত হয়েছে, জলাবদ্ধতা হচ্ছে, মানুষের পানিবাহী যে রোগের প্রভাব বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন এই বিষয়ে কথা বলবো বরিশালের সিনিয়র রাজনীতিবিদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জনাব অ্যাডভোকেট এ কে আজাদের কাছে। জনাব অ্যাডভোকেট এ কে আজাদ, গত বছর আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, এই জেল খাল সহ সকল খালগুলো দখলমুক্ত করে উদ্ধার করা হয়েছে বলে বলা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে খালগুলোর কিন্তু প্রবাহ নেই। তাহলে কি উদ্ধার করা হলো, আসলে এই বিষয়টি কি ছিল আপনি একটু বলবেন? আপনাদের ধন্যবাদ। আর কি আমিও দেখেছি যে অনেকের লোকজন নিয়ে, সাংস্কৃতিক কর্মী নিয়ে রাস্তার পারে ঢাকঢোল পিটিয়া তারা জেল খাল উদ্ধার করেছে। কিন্তু আজকের আপনারা দেখবেন যে উদ্ধারের নামে কি হয়েছে আমি জানি না, যে খালটি যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থায় আছে। এটার বরং পার থেকে আরও কিছু ইট সুরকি এই খালের মধ্যে ফেলানো হয়েছে এবং আপনি দেখছেন এই যে ময়লা আবর্জনা পড়ে আছে, এটা উদ্ধারের কোনো
তাদের সিদ্ধান্ত আছে কিনা আমার জানা না, এখন পর্যন্ত তারা সেই উদ্যোগটা নেয় নাই। আপনি শুধুমাত্র জেল খালের কথা বললেন, অন্য খালেরগুলো অবস্থা কি এবং আসলে এগুলো মানে এর পুরনো যৌবন ফিরানোর কি উদ্যোগ আছে? আমি ছোটবেলা থেকে দেখেছি এই বরিশাল শহরে অসংখ্য খাল ছিল। একটু আগে হাবুল ভাই বলেছে যে বাটার খাল সহ অন্যান্য খাল, কিন্তু আমরা দেখেছি যে লুটপাটের উন্নয়নের নামে এই খালগুলোকে ভরাট করে ফেলছে। তো এখন এই খালগুলো উদ্ধার করার জন্যে যে দেশপ্রেমিক লোক যে দরকার, সে দেশপ্রেমিক লোক না থাকার কারণে আজকের এই যে একটু বৃষ্টি হলেই সদর রোডে আপনার কোমর পর্যন্ত পানি হয়ে যায়, জলাবদ্ধতা হয়ে যায়। এর জন্য মূলত লুটপাটের উন্নয়নই দেয়। এর থেকে আমরা নিস্তার পাবো কি? এর জন্য নিস্তার আমরা পাবো কিনা জানি না, এটা সরকারের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে যে আমরা এটা মুক্তি পাবো কি পাবো না। ধন্যবাদ আপনাকে। রামিম হাসান, আপনি শুনলেন বরিশালের আপামর জনগণ অর্থাৎ সাধারণ মানুষ এবং রাজনীতিবিদ, শিক্ষক নেতা যারা এই শহরে দীর্ঘদিন ধরে থাকেন, তারা কিন্তু বললেন যে আসলে জেল খালে শুধু নয়, এ ধরনের 22টি খাল যে ছিল সে খালগুলোতে গয়না চলতো। আসলে একটি রূপকথার মতো মনে হয়, সেই যে গয়না চলা যে খালগুলো সেগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, কোনোটির অস্তিত্ব বিলীন। আসলে আর যেগুলো রয়েছে সেগুলো আসলে মৃতপ্রায়। এই খালগুলো সংরক্ষণ কিংবা পুনর্খননের জন্য আমি সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে প্রায় 250 কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে, অর্থাৎ 22টি খাল পুনর্খননের জন্য। সে 250 কোটি টাকার প্রকল্প যদি অনুমোদিত হয় মন্ত্রণালয় থেকে, তাহলে খালগুলো তার পুরনো যৌবন ফিরে পাবে বলে তিনি সহ সংশ্লিষ্টরা আশা করছেন। এই ছিল বরিশাল নগরীর 22টি খালের সার্বিক চিত্র। রামিম হাসান, আসলে রূপকথার মতো মনে হয়, কারণ যেই চিত্র আসলে আমরা দেখলাম খালের, সেগুলোকে আসলে কোনোভাবেই খাল মনে হচ্ছে না, কিন্তু সেখানকার স্থায়ী নিবাসীরা বলার চেষ্টা করছেন যে সেগুলো জায়গা দিয়ে নাকি এক সময় বড় বড় নৌকা এবং পালতোলা নৌকা চলাফেরা করতো। অসংখ্য ধন্যবাদ রাহাত খান আপনাকে। সহকর্মী রাহাত খান জানালেন বরিশালের যেই খাল দখল এবং তার ফলে যে জলাবদ্ধতার কারণে যে নানা সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোর সমস্যা এবং সংকট থেকে সমাধানের উত্তরণের পথ। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশিদের জন্য আরও কড়াকড়ি হচ্ছে ইউরোপের ভিসা। বিশেষ করে সম্প্রতিকালে অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টা ও ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বাংলাদেশিদের দেশে না ফেরার প্রবণতা থেকে এমন নীতি গ্রহণ করেছে ইউরোপের দেশগুলো। এতে বাংলাদেশের অর্থনীতি ও ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত লাকমিনা জাসমিন সোমার রিপোর্ট। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত 28 দেশের নেতারা 2 দিনের এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যেসব দেশ ইউরোপ থেকে তাদের অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেবে না, ভিসা দেওয়ার ক্ষেত্রে সেই সব দেশের উপর কড়াকড়ি আরোপ করা হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে ওই বৈঠকে আরও বলা হয়, বাংলাদেশ ও নাইজেরিয়ার মতো কিছু দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সেখানে অস্থায়ী বা বেআইনিভাবে বা আনডকুমেন্টেড ওয়ার্কার্স যারা আছে, বাংলাদেশি যাদেরকে বলছে, তাদেরকে কিন্তু ফেরত নেওয়ার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ সরকার চেষ্টা করছে এটাকে আপাতত কিভাবে ম্যানেজ করা যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে অবস্থান, তাতে এই বিষয়টা নিয়ে কিন্তু আমার ধারণা আমরা চাপের মুখে পড়ব। চলতি মাসেও অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার সময় তুরস্কে আটক হন প্রায় 2000 বাংলাদেশি। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কিছু লোকজন ইউরোপের দিকে পাড়ি দিচ্ছে বিভিন্ন বেআইনি পথে, এবং সবসময় তারা চোখে পড়ে না। হঠাৎ হঠাৎ, যেমন সেদিন শোনা গেল যে টার্কিতে বেশ কয়েক হাজার বাংলাদেশি আটকে পড়ে আছে ইউরোপে যাওয়ার জন্য পেয়ে করছে। তো এইসব যখন আসে তখন তো কিছু করে না, এটা তো সরকারের কোনো ইয়ের কারণে হচ্ছে না। সব মিলিয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য সহ অন্য ইউরোপীয় দেশগুলো। এটা কিন্তু আমাদের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এমন কোনো নীতি নয়, বরং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ইইউ এর সাথে এক হয়ে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ। এটা রেগুলার
লেজিটিমেট একটা ভিজিটের জন্য কেউ যেতে চান সেখানে বাধাগ্রস্ত হবেন এরকম কোনো সম্ভাবনা নেই। এরকম কোনো তথ্য আমরা পাইনি এবং এরকম কোনো অভিযোগও পাইনি। আমরাও এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা স্ট্রাকচার্ড মেকানিজমের মধ্যে আসার চেষ্টা করছি, যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ কমানো এবং পর্যায়ক্রমে এটা শূন্যের কোঠায় নামিয়ে আনা। বাংলাদেশিরা যাতে অবৈধ পথে বিদেশ পাড়ি জমানোর চেষ্টা না করে সেজন্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ এমন অভিবাসনই শেষ পর্যন্ত ক্ষতিকর হয়ে উঠেছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার বান্দরবান সরকারি মহিলা কলেজ ভবনের ড্রপ ওয়াল নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে ইউএন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই ঘটনায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী। কবির হোসেন সিদ্দিকী তথ্য ও ছবিতে এ বিষয়ে একটি ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মে মাসে বান্দরবান সরকারি মহিলা কলেজের ড্রপ ওয়াল নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউএন এন্টারপ্রাইজকে। অভিযোগ উঠেছে ভবনের তৃতীয় তলার বারান্দায় ড্রপ ওয়াল নির্মাণের প্রতিটি ধাপে একটি রড, একটি বাঁশ ধাপে ধাপে দেয়া হচ্ছে। এভাবে ড্রপ ওয়ালের প্রায় 100 ফুটেরও বেশি জায়গা জুড়ে এ বাঁশ ব্যবহার করা হয়েছে। তৃতীয় তলায় একটা নতুন ভবন তৈরি হতে যাচ্ছে, সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহৃত হচ্ছে। এটা খুবই বিপজ্জনক আমাদের জন্য, কারণ যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। ঘটনাস্থলে সংবাদকর্মীরা খবর সংগ্রহে গেলে তড়িঘড়ি করে শ্রমিকরা বাঁশের জায়গায় রড বেঁধে দেয়, আর নির্মাণ কাজে বাঁশ ব্যবহারের কথাও স্বীকার করেন তারা। বাঁশের বাঁশ দিছি ওটা মালটা ঠেকানোর জন্য, স্যার মালটা রাখানোর জন্য, জাম দেওয়ার জন্য, ওটা যেন নামে না যায়। এরপরে মানে বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে, মানে এরপরে মানে কামড়ে ফেলেছি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে অভিযোগ মানতে নারাজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী। আমি ছিলাম না তখন, বিকেলে কলেজ থেকে বাড়িয়েছি, তো সাথে সাথে জানতে পারার পরেই আমি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে, উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার নুর হোসেন সাহেবকে জানাইছি। আমার ইঞ্জিনিয়াররা দেখে ঢালাই করার নিয়ম আছে এবং ওইভাবেই আমরা ঢালাই করতাম, কিন্তু এখনো কিন্তু ঢালাই করা হয়নি। পরবর্তীতে যখন খবর পেলাম তখন আমি সরজমিনে পরিদর্শন করছি, পরিদর্শন করে দেখি যে ওখানে কোনো বাঁশের অস্তিত্ব নাই। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদার তাপস কান্তি দাস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে টেলিফোনে ড্রপ ওয়ালে বাঁশ ব্যবহারের দায়ভার চাপান নির্মাণ শ্রমিকের ওপর। পর্যটক আকর্ষণে ঢেলে সাজানো হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। ভ্রমণ পিপাসুদের জন্য সড়কের দুই পাশে নির্মাণ করা হচ্ছে বিনোদন কেন্দ্র। এছাড়া দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তা সহ আধুনিক নানান সুযোগ সুবিধা তো থাকছেই। আর পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। ইসমত আর ইস্যু তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই বছর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে সহজ হয় কক্সবাজার টেকনাফ সড়ক যোগাযোগ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই সড়কটির দূরত্ব 80 কিলোমিটার। একদিকে রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি, অন্যদিকে টারশিয়ারি যুগের পাহাড় সারি। বিশ্বমানের মেরিন ড্রাইভ হিসেবে এটাকে উন্নতি করব। এখানে কার্ভ সিওয়াল থাকবে এবং সিওয়ালের পাশে ওয়াকওয়ে সাইকেলওয়ে থাকবে, যেটা আন্তর্জাতিক মানের মেরিন ড্রাইভ উন্নতি করবে। মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করেই সেন্ট মার্টিন সহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত করে দেশ বিদেশের হাজারো পর্যটক। তবে অবকাঠামো সহ নানা সীমাবদ্ধতার কথাও জানালেন তারা। সন্ধ্যার পরে কিন্তু সেখানে লাইটিং ব্যবস্থার অনুপস্থিতি আছে। আমরা কক্সবাজারবাসী চাই দ্রুত যাতেই সাইকেলিং এবং ওয়াকওয়ে দ্রুত বাস্তবায়ন করা হয়। এই অবস্থায় পর্যটকদের সুবিধায় স্থাপনা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। বিভিন্ন স্টেজে আপনার বাস বে তৈরি করা হবে, মানুষ যাতে দাঁড়াতে পারে সাগরের পাড়ের দিকে। এটার প্রকল্প এখন তৈরি হচ্ছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন শেষে এই সড়কটি যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে, যার ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন শিল্পের উপর। ফাঁকা আওয়াজ না দিয়ে বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এই আহ্বান জানান। আওয়াজ না দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনাদের সামর্থ্য না থাকলে আমাদের কাছে আছে ত্রাণ সামগ্রী, নিয়ে নিন। বন্যা প্লাবিত মানুষের জন্য এবছর 12,000 মেট্রিক টন চাল, 3,75,50,000 বরাদ্দ দিয়েছি।
50,000 প্যাকেট শুকনো খাবার দিয়েছি, প্রত্যেক জলে পানি, বিশুদ্ধ মোবাইল, গাড়ি পাঠিয়েছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বর্তমানে দেশে মাছ উৎপাদন হচ্ছে ৩৯ লাখ মেট্রিক টন। ২০২১ সালের মধ্যেই ৪৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করা সম্ভব বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউট প্রাঙ্গণে মৎস্য মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মাছ উৎপাদনের মধ্য দিয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। মৎস্য মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টলও ঘুরে দেখেন অর্থমন্ত্রী। মাছের যেভাবে ব্যবহার হচ্ছে, মাছের এবং সবজির যেভাবে উৎপাদন বাড়ছে, তাতে আমাদের পুষ্টির দিক দিয়ে একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হলেও আমাদের স্বীকার করতে হবে যে আমরা এখনো অপুষ্টির শিকার। আমাদের যথেষ্ট শিশু, 5 বছরের ছোট, 3 বছরের ছোট শিশু, তারা অল্প বয়সেই অপুষ্টির শিকার হয়ে যায়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। 66% ভোট পেয়ে কংগ্রেস মনোনীত ইউপির প্রার্থী মীরা কুমারকে হারিয়ে দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি হলেন তিনি। আগামী 25 জুলাই শপথ গ্রহণের মধ্য দিয়ে দিল্লির রাইসিনা হিলের বাসিন্দা হতে যাচ্ছেন নতুন এই রাষ্ট্রপ্রধান। আরো জানুন আসমাতুলের প্রতিবেদনে। কোনো নতুন চমক সৃষ্টি করতে পারলেন না কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী মীরা কুমার। ভারতের চতুর্দশ রাষ্ট্রপতির লড়াইয়ে জয়ের হাসি হাসলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সেই রামনাথ কোবিন্দই। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষে 25 জুলাই শপথ নিতে যাচ্ছেন 71 বছর বয়সী রামনাথ। তাই দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনের চাবিও যাচ্ছে নতুন এই রাষ্ট্রপ্রধানের কাছে। সোমবার ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টায় শুরু হয় ভোট গণনা। গণনায় সাধাসিধে জীবনযাপন করা আইনজীবী বিজেপি সমর্থিত এই প্রার্থী জয়ী হন। প্রখ্যাত আইনজীবী রামনাথ বিহারের গভর্নর ছাড়াও 2 দফা ছিলেন রাজ্যসভার সদস্য। দলিত পরিবারের সন্তান রামনাথকে প্রেসিডেন্ট প্রার্থী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। আসমাতুলি, নিউজ 24। এ পর্যায়ে আরো একটা বিরতি, ফিরছে শিগগিরই, সাথে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। টি-20, ওয়ানডে কিংবা টেস্ট যে কোনো ফরম্যাটেই ভালো করে দুঃসময় কাটিয়ে উঠতে চান সাব্বির রহমান। ফিটনেস ক্যাম্পের সুফল আগামী 10-11 মাস ভোগ করতে পারবে জাতীয় দলের ক্রিকেটাররা, এমনটা মনে করেন সাব্বির। বিপিএলে আইকন কিংবা সাধারণ ক্রিকেটার যে কোনোভাবেই দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন এই হার্ড হিটার। বিস্তারিত প্রতিবেদনে।
বিপিএল থেকেই তার পরিচয়। বাংলাদেশের ঘরোয়া এই টি-20 আসরের হট ফেভারিট ক্রিকেটার তিনি। মাঠের চারিদিকে রানের ফুলঝুরি ফোটে তার ব্যাট থেকে। সেই বিপিএলে এখনও দল কিংবা দায়িত্ব নিশ্চিত নয় সাব্বির রহমানের, তবে জানিয়েছেন যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করাই তার কাজ। এরা নেক্সট 11 মাস আমাদের কাজে দেয়, যেটা নেক্সট হয়তো বা 5-6 সিরিজের জন্য। আর অলমোস্ট আমরা অনেক, ধরুন লাস্ট ইয়ার অনেক ক্রিকেট খেলছি, প্রায় 8-9টা সিরিজ খেলছি, তো ওরকম ফিটনেস ক্যাম্প হয় নাই। তো বেসিক্যালি ফিটনেসটার জন্য হচ্ছে নেক্সট যে 1 বছরের জন্য আর কি আমরা যেন ফিট থাকতে পারি, এই জন্য আর কি। বলা হয়ে থাকে বাংলাদেশের এই স্কোয়াডের সবচেয়ে ফিট ক্রিকেটার তিনি। ফিটনেস ক্যাম্পের গুরুত্ব সম্পর্কেও বললেন মিস্টার সাব্বির। না, আসলে প্লেয়ার জন্য আইকনটা বড় বিষয় না, আসলে বিপিএলটা বড় বিষয় না, ম্যাচ খেলাটা বড় বিষয়। আইকন হোক আর নর্মাল প্লেয়ার হোক আর যেই প্লেয়ার হোক না, হয়তো আমার হয়তো বা টি-20তে হয়তো একটু ভালো খেলি বলে হয়তো বা বোর্ড আমাকে আইকন দিয়েছে, বাট এরকম কিছু মনে করি না যে আইকন হিসেবে যে আমাকে বিপিএলে ভালো খেলতে হবে তার মনে। আমি নর্মাল প্লেয়ার হিসেবে খেলেছি 3 বছর। চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব একটা ভালো হয়নি তার, তাই হতাশা আছে। সেই হতাশা পারফর্ম করেই মেটানোর প্রত্যয় ব্যক্ত করলেন সাব্বির। কারণ আমি লাস্ট 3-4 ম্যাচ হয়তো ভালো খেলতে পারিনি, ওই স্মৃতিতে এখনও আমি তো হয়তো বা ভিতরে খোঁচা দেয় আমাকে যে রান করতে পারিনি, হয়তো বা খারাপ লাগছে, মন খারাপ। বাট আমি এটা যে সিরিজ হোক না কেন, টি-20 হোক বা ওয়ানডে হোক বা টেস্ট হোক, এটা যদি আমি ভালো খেলতে পারি তাহলে হয়তো আমি ওই স্মৃতিগুলো ভুলতে পারবো। ওয়ানডেতে তার গড় 26, টেস্টে 33। সংখ্যাগুলো আর একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে সাব্বিরের। রায়হান মাসুদ, নিউজ 24, ঢাকা। এবার বাস্কেটবলের খবর। কিছুদিন আগেই দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপের রানার আপ হয়েছে বাংলাদেশ। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলগুলো থেকেও এগিয়ে যাচ্ছে আমাদের জাতীয় দল। তবে খেলাটির দৃশ্যমান উন্নতিতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বাড়াতে হবে তরুণ সমাজের এই খেলার জনপ্রিয়তা। তামিমুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বাস্কেটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাগুলোর একটি, আর বিশ্বায়নের যুগে মাইকেল জর্ডান, কেভিন ডুরেন্ট, স্টিভেন ক্যারিদের কল্যাণে তা জনপ্রিয় হয়েছে আরো বহু গুণে। ঠিক বিশ্বমঞ্চে যখন দাপিয়ে বেড়াচ্ছে এই খেলাটি, বাংলাদেশের প্রেক্ষাপটে রথের উল্টো পথে না হাঁটলেও গেল বছরে মাত্র পথ চলা শুরু হয়েছে বাস্কেটবলের। খুব আহামরি কিছু না করে দেখালেও সম্প্রতি সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে নিজেদের উন্নতির গ্রাফটা ঠিকই প্রমাণ করেছেন দলের খেলোয়াড়রা। এর পরের জায়গাটা এখন আমাদের এই 8টা দেশের ভিতরে, আমরা আস্তে আস্তে তো উন্নতির দিকে যাচ্ছি। একসময় আমরা সবচেয়ে নিচে থাকতাম সাব গেমসগুলিতে। আমাদের সাউথ যে কটা কান্ট্রি আছে, আমরা অ্যাকচুয়ালি ওই লেভেলের পর্যায়ের প্রতিযোগিতার মধ্যেই আছি। যেটুকু আছে আমাদের দেশের ওইটুকু দিয়ে আমরা চেষ্টা করব যতটুকু আমরা ডেভেলপ করতে পারি। সময়ের সাথে সাথে যখন জনপ্রিয়তা বাড়ছে খেলাটির বিশ্বজুড়ে, বাংলাদেশে কেন পিছিয়ে তরুণদের মাঝে সম্ভাবনা সৃষ্টি করার সামর্থ্য রাখা বাস্কেটবলের? যেহেতু অত জনপ্রিয় না, মাস পিপলের খেলা হয় না এখনো, এই জন্য হয়তো পরিচিতি একটু কম। স্কুল লেভেল থেকে সারা বাংলাদেশ জুড়ে যদি একটা প্রোগ্রাম করতে পারি, এবং ওই প্রোগ্রাম করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দরকার, এটা যদি আমরা পাই, আমরা ভালো ভালো কোচেস যদি পাই, দেন আশা করি আগামী 5-6 বছর আমরা অ্যাটলিস্ট ভালো একটা ইন্ডিয়ার লেভেলেও না যেতে পারলেও ইন্ডিয়ার আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। শুধু ফেডারেশনের নিজ উদ্যোগ নয়, প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতারও যেন সঠিক পথে এগিয়ে গিয়ে লাল সবুজকে আরও উজ্জ্বল করতে পারেন ভবিষ্যতের জর্ডান ব্রায়ান্টরা। তামিমুর রহমান, নিউজ 24। নিউজ 24 বিনোদন। আগামী 24 জুলাই আনুষ্ঠানিকভাবে দেয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2015 সালের ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে নতুন নির্মাতা রিয়াজুল রিজুর সিনেমা বাপজানের বায়োস্কোপ। তার পরিচালিত প্রথম সিনেমা অর্জন করেছে 8টি বিভাগের পুরস্কার। 21-এর মধ্যে 8টি পুরস্কার পেয়ে নিজেও যেন বিস্মিত। নিউজ 24-এর সাথে একান্ত আলাপে বললেন প্রাপ্তি আনন্দের কথা আর তার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। আরে দিনে দিনে কি হলো, কি চমৎকার দেখা গেল। বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রের পটভূমি যমুনা পাড়ের চরভাগিনা। চরের মালিক জীবন সরকার আর প্রান্তিক চাষী হোসেন মোল্লাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনী। কোন ভাবনা থেকে এই সিনেমা নির্মাণ করলেন পরিচালক? আমার পূর্বপুরুষ চরের ছিল, ওই সময় সামহাও একটা কেমন যেন এক ধরনের ভালো লাগা কাজ করে, এবং আমার ফার্স্ট অনুধাবন হয় যে আমি
এই বায়োস্কোপালা এবং এই চর এগুলি নিয়ে কিছু একটা বানাবো। পরিচালক রিয়াজুল রিজু বাজিমাত করলেন তার প্রথম সিনেমায়, অর্জন করলেন 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথম সিনেমায় এমন প্রত্যাশা ছিল কি এই তরুণ পরিচালকের? এটা শুনে প্রথম কিছুক্ষণ হচ্ছে যে খুব ফ্রিজ হয়েছিলাম, কনফিউজ ছিলাম যে আসলে কি এরকম ব্যাপারটা, এবং বেশ কয়েকজন যখন ফোন দিল তখন আসলে বিশ্বাস হলো যে না, এতগুলি ক্যাটাগরিতে আসলে আমার সিনেমাটা পুরস্কৃত হয়েছে। জীবনের প্রথম সিনেমায় এত সাফল্য, কিন্তু তা নির্মাণ করতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয়েছিল নানান অভিজ্ঞতার। 60,000 টাকা পকেটে নিয়ে চড়ে যাই আমার প্রায় 1-150 লোকের টিম নিয়ে। সেকেন্ড দিনই থেকেই আমার টাকার সমস্যা দেখা দেয়। পাগলামি করে তো আসলে বাস্তবতা অনেক নিষ্ঠুর, নির্মম। কথা বললেন বর্তমান ব্যস্ততা নিয়েও। নেক্সট একটা নাম এন্ট্রি করেছি গত কয়েকদিন আগে, সেটা হচ্ছে আমার নতুন সিনেমাটার নাম হচ্ছে প্রেমের কবিতা। সিনেমাটা একটা রোমান্টিক সিনেমা বানাচ্ছি আমি। তার মতে যে কোনো কাজে নিষ্ঠা আর একাগ্রতা থাকলে সফলতা সম্ভব। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এর মধ্যে দিয়ে শেষ করব নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো। রাজধানীতে চাঁদা ছাড়া ঘোরে না গণপরিবহনের চাকা, নানা ব্যানারের দিনে আদায় কয়েক লাখ টাকা। ঢাকায় সংসদীয় আসন আর বাড়বে না, সীমানা পুনর্নির্ধারণে ভোটার সংখ্যা এবং আয়তন বিবেচনা করতে চায় ইসি। রাজশাহীতে সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক লড়াই, মনোনয়ন নিশ্চিত হলে তৃণমূল নিয়ে দুশ্চিন্তায় লিটন বলবো। এবার বান্দরবান সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ, দুই পাশে নির্মাণ করা হবে বিনোদন কেন্দ্র, থাকছে আধুনিক সুযোগ সুবিধা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।